বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। তুলসী কাঠি পল্লী মধু জলা দিতে যায়, রাখালিয়া বেরু ছেড়ে বাঁশুরি বাজায়। তুলসী কাঠি পল্লী মধু জল ভরিতে যায়, রাখালিয়া বেরু ছেড়ে বাঁশুরি বাজায়। আহা দেখ কত মধুর লাগে, দেখ কত মধুর লাগে এই নাচের। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। বর্ষা এলো বাতি বাতি ভাটিয়ালি গায়, বাংলা মাই শ্যামল মাই আমারই কাদায়। বর্ষা এলো বাতি বাতি ভাটিয়ালি গায়, বাংলা মাই শ্যামল মাই আমারই কাদায়। আহা পাগল বেচির মুচকি আসে, পাগল বেচির মুচকি আসে, পাগল তুলো দিল। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। কলসি কাঠি পল্লী মধু জলা নিতে যায়, রাখালিয়া বেরু ছেড়ে বাঁশুরি বাজায়। কলসি কাঠি পল্লী মধু জলা নিতে যায়, রাখালিয়া বেরু ছেড়ে বাঁশুরি বাজায়। আ দেখ কত মধুর লাগে,
স্বৈরাচারী জালিম খানা গো বস। আগুন আগুন পালিয়ে গেছে পালিয়ে গেছে বেগম হত্যা বানু তার শিশু কন্যাকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু আদিল শাহ তুমি শত চেষ্টা করেও এই শয়তান জালিমকার হাত থেকে কিছুতেই রেহাই পাওনি। তাই তো তার তাজা বুকে রক্তে আমি আমার হাতে তরবারি খানা একেবারে রক্তে রঞ্জিত করেছি। জালিম খা, না তোমার কাজ শেষ। জি জানা, কিন্তু বলো কি কিন্তু? বেগম সাহেবা তার শিশু কন্যা কাহিনী এই মহল থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। এই জানা, বেগম সাহেবা রাতের অন্ধকারে তার শিশু কন্যাকে নিয়ে পালিয়ে গেছে। আমি কিছুই বুঝে উঠতে পারিনি জনাব। কিছুই বুঝবে না তুমি জালিম খা। তোমার মনে অবদত্তর কাছে তোমার দায়িত্ব তো আমার ভুল হয়ে গেছে। আমার গুস্তাখি মাফ করবেন জনাব, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। চুপ! একটা অবদত্তর কাছে আমার এত বড় দায়িত্ব তো ভুল হয়ে গেছে। জনাব, তাহলে কি আপনি বলতে চান বিশ্বাস করতে পারছি না জালিম খা, আমি বিশ্বাস করতে পারছি না। যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এরপরেও শিবাউ সালাদ দাঁড়িয়ে থাকাটা কা পরিচয়ের দোয়া ছাড়া কিছুই নয়। হোসেন মাহমুদ, হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ, আপনিও ভাবতে পারেন নেই যে এই মুহূর্তে শিকার থেকে ফিরে আসবো। হোসেন মাহমুদ, হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ, এক কারণ একটি বেয়াকুব সেনাপতির হাতে এত বড় দায়িত্ব দেওয়াটা মোটেই উচিত হয় নাই ভাই সাহেব। তাহলে কি আমি ভাববো জনাবের আজকারা পেয়ে ওই হোসেন মাহমুদ আমাকে বেজ্জতি করছে? যান খান সাহেব যান, আপনার সঙ্গে কথা বলার পবিত্র আমার নেই, এই জায়গা ত্যাগ করুন। বেশ, আমি তাই যাচ্ছি। তবে আমিও সেপাও চালার জালিম খা। এই বেজ্জতির বদলা যদি নিতে না পারি তবে বেথাই আমার নাম জালিম খা। এবার বলুন ভাই সাহেব, এবার বলুন এই চক্রান্তর উদ্দেশ্যটা কি? এই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না হোসেন মাহমুদ। এই সাহেব, ভাই সাহেব, হ্যাঁ, আমার কাছে দিতে হবে ভাই সাহেব। ওই বড় ভাইকে কেন নির্মমভাবে হত্যা করেছেন? কি অপরাধ ছিল তার? বলুন ভাই সাহেব, বলুন। না, তোমার কাছে আমি এই কৈফিয়ত দেব না। তুমি এই মুহূর্ত থেকে আমার দরবার থেকে চলে যাও। ভাই সাহেব, আমি এখান থেকে কিছুতেই যাব না। মসলুতের জবে বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন, সেই অপরাধ থেকে কোনোদিন ক্ষমা পাবেন না। হোসেন মাহমুদ, হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ, তাহলে তোমাকে যে কবরে যেতে হবে হোসেন মাহমুদ। কারণ যে আমার চলার পথে কণ্ঠ হয়ে দাঁড়াবে তাকে আমি কবরে পাঠানোর ব্যবস্থা করব। না ভাই সাহেব, না, সে ভয় আমার নেই। লগ্নাপুর
রগ্নপুরের প্রজারা যেদিন আপনার কথা শুনে গুণগান গাইতো, সেই রগ্নপুরের নবাবকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন, সেই অপরাধের আপনার ক্ষমা হতে পারে না। এই ভাই সাহেব, হ্যাঁ। ধৈর্যের সীমা ছাড়িয়ে দেওয়া হোসেন মাহমুদ, এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তা তোমাকে আমি হারে হারে বুঝিয়ে দিব। হে ভয় নেই ভাই সাহেব, হে ভয় নেই। সেই সুযোগ আপনি কখনো পাবেন না ভাই সাহেব। ওই বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে ভাই সাহেব। ওই বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন, সেই অপরাধের ক্ষমা আপনি কখনো পাবেন না। হোসেন মাহমুদ, হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ। তার পূর্বে তোমার চাবুকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। লাভের নেশায় ভুল করে তুই করলি মহাপা, লোভের নেশায় ভুল করে তুই করলি মহাপা। জনতারই আদালতে, জনতারই আদালতে বিচার হবে। সেই বিচারে তুইও আস, সেই বিচারে আস, পাবি না তো মাপ। আপন পথে কাঁটা দিলে, আপন পথে কাঁটা দিলে, এত বুকের পাতা তো লোভের নেশায় ভুল করে তুই করলি মহাপাপ। জবান সামনে কথা বল পাগল, ইয়াদ রাখিস। এই নবাব নাদির শাহর সামনে এই কথা করলে সাহস পেলে কোন কোন অধিকারে? তাই তো নবাব, সাহস পেয়েছি। তাই তো তোমার এই মহল ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাচ্ছি। কারণ আজ এই নাদির শাহর রাজ্য আজ শ্মশানে পরিণত হতে যাচ্ছে। তাই আজই এই দোজখ থেকে আমরা মুক্তির সন্ধানে চলে যাচ্ছি। লোভের নেশায় ভুল করে বন্দি ওই পাগলের কণ্ঠের সঙ্গে আমি বলতো মিলিয়ে বলছি, ওই মস্ত থাকবে, থাকবে না শুধু এই নাদির শাহ, নাদির শাহ। তোমার ইয়াদ রাখো হোসেন মাহমুদ, এই নবাব নাদির শাহ চলে যাওয়ার পূর্বে এই তামান আগ্রাপুরে আগুন ধরিয়ে দেব, তবেই আমার নাম নবাব নাদির শাহ। রাজবাড়িতে নাকি মেহমান এসেছে, এদিকে রাজার হুকুম। ওই রানীমার জন্য আমাকে কয়েকটি ফুলের মালা নিয়ে যেতে হবে। আচ্ছা, একটি গেঁথেছি, কিন্তু আরো যে ফুলের মালা গাঁথতে হবে, আমি কি দিয়ে গাঁথবো? আচ্ছা, রানীমা জিজ্ঞেস করলে না হয় বলবো। মেহমানদের কথায়
একেবারে কপাল মন্দ নয়। তাই তাই তো তাদের জন্য ভালো ফুল পাওয়া গেল না। যাগে, আজ না হয় এই আনন্দের দিনে আমি জবা ফুলের মালা নিয়ে মনের সুখে একটি মালা গাঁথব। বাহ বাহ, তোমাকে দেখে মনে হচ্ছে যেন আসমান কা হুরি। अच्छा अच्छा बेबी, है तुम्हारा नाम क्या है? আমার নাম সকিনা। ছকি না। ভালো সুন্দরী, তুমি থাকো কোথায়? কিন্তু আমার পরিচয় দিয়ে আপনার কি? আচ্ছা প্যারি, আছে, প্রয়োজন বহুত আছে। কারণ আমি কোনোদিন ভাবতেও পারিনি এই পাড়াকে এইসা সুন্দরী শিস আছে। জানো জানো প্যারি, জীবন ভর আমি বহুত আওরাত দেখেছি, তোমার মতো এইসা শিস আমার জীবনে নাহি দেখাই। তাই তো আমি তোমাকে। কি করবে তুমি? তোমাকে আমি আমার রাজধানীতে নিয়ে যাব। হুঁশিয়ার কুত্তার বাচ্চা, চুপ রও তুমি চুপ তুমি। করো। আর একটি বার এ কথা উচ্চারণ করলে তোমার জিভটা আমি একেবারে উপড়ে নেব। আমার ব্যর্থ মিস, নবাবের কর্মচারীকে কিভাবে কথা বলতে হয় তাও তুমি শেখনি। তোমার মতো বিদেশি জানোয়ারকে কিভাবে সম্মান দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এখনো ভালো ভালো বলছি, তুমি ভালোই ভালোই এক্ষুনি এখান থেকে বিদেয় হয়ে যাও, নইলে এই জুতো মেরে তোমাকে একেবারে সোজা করে দেবে। সামান্য একটা আওরা তুই আমাকে বেজ্জতি করছিস। তুই চিনিস না এই সেপাউ ছাল আর জালিম খা তোকে কিভাবে জোর করে তুলে নিয়ে যেতে হয় তা এই সেপাউ ছাল আর ভালো করেই জানা আছে। এসো না, এসো আমি যাব না। যাবে না। এসো হয় না, এসো। আমি যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কাছে এসো না বলছি। তুমি হয়তো জানো না পিয়ারি, শত চেষ্টা করলেও তুমি আমার এই হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। কি এত দূর? তবে রে শয়তানের বাচ্চা, হুঁশিয়ার শয়তানের বাচ্চা, এখনই তোকে তোর রাজ্যটা আমি লুটে নেব। এই বেজ্জতির বদলা আমি নেব। এসো না এসো আমি যাব না। এসো আপনার আমি যাব না শয়তান, বলছি। এসো বলছি, এসো। শয়তান, তুই যেভাবে মামুনির ইজ্জত নিয়ে লুটেছিস সে শিক্ষা আমি তোকে হারে হারে দিয়ে ফেলবো। বলো, জবাব দাও। হুঁশিয়ার কোচবের বাচ্চা, আপনার শয়তান, চলে যা তুই এখান থেকে। না যাব না। তোমরা রাজবাড়িতে মেহমান হয়ে এসেছো, কিন্তু কিন্তু তোমরা এখন অমানুষের পরিচয় দিচ্ছ। বলো, জবাব দাও শয়তান, তোদের ঘরে কি মা বোন নেই?
মা বোন থাকবে না কেন সুন্দরী? সরে যা শয়তান আমার সামনে থেকে। সেই সুযোগ আর তুমি কখনো পাবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি, কখনো পাবে না। হিন্দুপুরের মেয়েরা গরিব হতে পারে কিন্তু দুর্বল নয়। আমাদের দিকে হাত বাড়ালে সবাই মিলে ওই হাত ভেঙে চুরমার করে দেব। চুপ রও! এই শয়তানের বাচ্চা। এক্ষুনি তোর পিঠের চামড়া আমি তুলে নেব এই চাবুকের আঘাতে শয়তানি। পিস্তল নামিয়ে কথা বল, না হলে তোর আঘাতে তোর মাথাটা আমি দ্বিখণ্ড করে দিব। কে যুবরাজ? হ্যাঁ যুবরাজ। তোমার সাহস তো কম নয়। তুমি এসেছো এই সিপাউ ছালা জালিম কার কাজে বাধা দিতে, তাহলে যে তোমাকে জীবন দিতে হবে। এই ভয় আমার নেই গোলামের বাচ্চা। আমার চোখের সামনে এই মা বোনের ইজ্জত নে ছিনিমিনি খেলবে, তা 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 আমি নীরবে দাঁড়িয়ে সহ্য করব না। আমি এক্ষুনি দৈরের মাথাটা তো খণ্ড করে দিব। বেশ, দেখি তাই হোক। দেখি যুবরাজ, তোমার বাহুতে কত শক্তি আছে। এসো এসো দেখি তার বাহুতে কত শক্তি আছে। হ্যাঁ। পরীক্ষা হয়ে যা। তাই হবে। তোমাকে কে রক্ষা করবে যুবরাজ? পাবে না, পাবে না। হুঁশিয়ার কুত্তার বাচ্চা, এবার এবার অস্ত্র ফেলে কথা বল, না হলে তাহলে যে তোর মাথাটা আমি উড়িয়ে দেব। যুবরাজ, হ্যাঁ যুবরাজ, আমি যুবরাজ দীপ কুমার। শুধু অস্ত্রের ভরসায় চলে না, সাথে মরণ অস্ত্র আকাশ শিখেছে। ভাইজান, এই শয়তানটি আমাকে সেটা সেটা তো আমি দেখেই বুঝতে পারছি বোস। যাও তোমার বাড়ি ফিরে যাও, আর আমি এই কুত্তাটা খেয়ে বুঝিয়ে দিয়ে আসি। এইটা তাদের আগ্রাপুরের মাটি নয়, এটা হচ্ছে ইন্দ্রপুরের মাটি। তাই তাই তাদের মা বোনের ইজ্জত নিয়ে ছেলে খেলবে, তা আমি দাঁড়িয়ে নীরবে সহ্য করবো। তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না। আমি তাই যাচ্ছি ভাইজান, তাই যাচ্ছি। আর তুমিও তোমার ওই মেহমানদেরকে বলে দিও তারা যেন
ভালোই ভালোই দেশে ফিরে যায়, নইলে দেশের ইজ্জত রক্ষার্থে আমরা তাদেরকে আমাদের এই এলাকায় জীবন্ত মাটি দেব। থাক তো। আরে বিদেশি জানোয়ার, মেহমান হয়ে এসেছো, মেহমানের মতো থেকো, আচরণগুলো জানোয়ারের মতো করো না, বুঝতে পেরেছো? না 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 না, অসম্ভব অসম্ভব অসম্ভব। সামান্য ওই আওরাত গুলো আমাকে বেজ্জতি করে গেল। আমি যদি এর চরম প্রতিশোধ নিতে না পারি, তবে মিছেই আমার নাম জালিম খা। আফসোস খা সাহেব, আফসোস। এই সুযোগ তুমি কখনো পাবে না খা সাহেব, কখনো পাবে না। যুবরাজ দীপকুমার, হ্যাঁ যুবরাজ দীপকুমার। খা সাহেব, অনেক অনেক আপনি জ্বালিয়েছেন। নবাব তোমাকে পাঠিয়েছি আজ আদায় করার জন্য, কিন্তু সেই সুযোগ তুমি পাবে না। এই সুস্থভাবে তোমাদের নবাবের হুকুম যদি তামিল করতে না পারো, তো আমরা প্রয়োজন হলেই এর ইন্দোপুরের প্রজারা তোমাকে এই দেশের মাটিতে তোমাকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। অসম্ভব। সামান্য ওই প্রজাদের ভয়ে আমাদেরকে পিছিয়ে গেলে চলবে না। যে যে আমাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে, তাদেরকে আমি এই ইন্দোপুরের মাটিতে একেবারে জীবন্ত কবর দেব। তাহলে তোমার এই জানটা নিয়ে যে তোমার দেশে ফিরে যেতে পারবে না। আমরা যেমন অন্নদাতা, তেমনিও আশ্রয়দাতা। তাই তাদের প্রতি তুমি নির্যাতন করলে তোমাকে জবাই করতে কিন্তু আমরা বাধ্য হবে। হুঁশিয়ার খান সাহেব, হুঁশিয়ার। ইন্দোপুরের সব শালাগুলোই বেয়াদব। এই নবাবের কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয় তাও এই ইন্দোপুরের মানুষ শেখেনি। আগে এই শয়তান বেয়াদব গুলোকে শাস্তা করে নেই, তারপর যুবরাজ। অভিযোগ অভিযোগ আর অভিযোগ। এই সমস্ত রাজ্যের প্রজারা অভিযোগ তুলছে ওই শয়তান জালিম খার অত্যাচারে আমার এই রাজ্যের একটি প্রজাও শান্তিতে বাস করতে পারছে না। কিন্তু অসম্ভব, এই রাজা সমুদ্র সেন বেঁচে থাকতেই ওই বিদেশি কুত্তার বাচ্চা আমারই দেশেই আমারই মা বোনদের অত্যাচার করবে, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। কোথায় দেওয়ানজি? আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? ওই জালিম খানা কি আমার এই সাদের ইন্দ্রপুরে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে? আমিও তো তাই শুনেছি মহারাজ। আমি তো ভেবেই পাচ্ছি না এর পিছনে নবাবের কি উদ্দেশ্য। কেন তারা ওই রাজকর্ণাদের নামে প্রজাদের উপর করছে অত্যন্ত নির্যাতন?
আমারও মনে হচ্ছে সম্পূর্ণ ওই নবাব বাহাদুরের চক্রান্ত। নইলে নইলে যে 15 বৎসর পূর্বেই ওই নবাব আদিল শাহ যে রাজকর মৌকুব করে দিয়ে গেছেন, সেই রাজকর নেবার জন্য কেন এত উঠে পড়ে লেগেছে, এই যে আমি কিছুই বুঝতে পারছি না দেওয়ানজি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। আর এই নবাবের এই অন্যায় আদেশ আমরা কিছুতেই মাথা পেতে নেব না। আর এই অন্যায়ের বিরুদ্ধে আমরা এর কঠোর ব্যবস্থা নেব। তাই করতে হবে দেওয়ানজি, তাই করতে হবে। অচিরেই ওই নবাব নাদির শাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ব্যবস্থা করতে হবে। আবার প্রণাম গ্রহণ করুন মহারাজ, আবার প্রণাম গ্রহণ করবেন। কি বুদ্ধুত, কি চাও তুমি? আমি মহারাজ, আমি আপনার কাছে বিচার পাচ্ছি। কিসের বিচার বিদ্যুৎ? আপনার একজন বিদেশি জানারে কে সে জানোয়ার? নদীর জালিমিকা! কিন্তু তার কি অপরাধ বিদ্যুৎ? আমার চোখের আর হাত ধরে টালা হেঁচা করেছে। আমার শ্রী বিজয়া বাধা দিতে গেলে তাকে মেরেছে চাবুক আর চাবুক। আপনি আপনি এই অন্যার বিচার করবেন মহারাজ, আপনি এই অন্যার বিচার করবেন। জালিমিকা! 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 তোমার এত বড় স্পর্ধা! তুমি আমারই পূজারী বিদ্যুৎ চৌকিনার স্ত্রীকে গায়ে হাত তুলেছ, তুমি তাকে মেরেছ চাবুক। না না না, তোমার এই অত্যাচার আমি নীরবে সহ্য করব না। এর বিরুদ্ধে তোমাকে ব্যবস্থা নিতে হবে। মহারাজ, তোমরা ওই জানোয়ারটাকে কেন ইন্দ্রপুর মাটিতে পুঁতে রাখতে পারলে না? একদম জানতে পারতাম, ভাগ্যিস আমি সেদের বাড়িতে ছিলাম না, নইলে মায়ের হাতের খড়বড়ি ওই শয়তানের হাতটা আমি কেটে টুকরো টুকরে চিকার কুকুর দিয়ে খাতাম। যাও বিদ্যুৎ, যাও বিদ্যুৎ, তুমি যাও। আমি এই অপরাধীর শাস্তি ঠিকই করব। তবে হ্যাঁ, আবার যদি ওই শয়তান জালিম খাল আমার এই মা বোনদের প্রতি হাত বাড়াই, তাহলেই আমার আদেশ তাকে ধরেই এমন শাস্তি দিবে, এই ইন্দ্রপুরের মা দিবে তাকে জ্যান্ত মা পুঁতে ফেলবে। সেটা আর আপনাকে বলতে হবে না। ওই যে মহারাজ, আমি আপনাকে যাবার আগে বলে যাচ্ছি, যদি আপনার ওই জানার আবার যদি আমার মা বোনকে হাত বাড়ায়, সত্যিকারে আমার মায়ের হাতের খড়গ দিয়ে আপনার ওই জানারটাকে আমি খতম করি, ওই লাশটা আপনার রাজ দরবারে আমি পাঠিয়ে দেবো মহারাজ। আমি ওই লাশটা আপনার রাজ দরবারে পাঠিয়ে দেবো, রাজ দরবারে পাঠিয়ে দেবো। আমি যে ভেবেই পাচ্ছি না দেওয়ানজি, ওই নবাবের লোক এসেই আমার এই সাদের ইন্দ্রপুরে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে, এ যে আমি কিছুই ভেবেই পাচ্ছি না দেওয়ানজি। মহারাজ, অচিরে তাদের এই দেশ থেকে আপনি বিদায় করে দিন, নইলে অস্ত্র হাতে যে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। বেজ্জতি বেজ্জতি শুধু বেজ্জতি। সামান্য এই ইন্দুপুরের বাদির বাচ্চাগুলো এই নবাবের কর্মচারীকে করছে বেজ্জতি। এই চাবুক মেরে
ওই বেদব গুলোকে আমি আচ্ছা মতো শাস্তা করব। কি হলো খান সাহেব? বিচার করুন রাজা সাহেব, বিচার করুন। ওই বেদব গুলোর আপনি বিচার করুন, আর ওই বেদব গুলোকে আপনি আচ্ছা করে চা বুক মেরে ঠান্ডা করে দিন। তাদের কি অপরাধ? এই নবাবের সিপাহীছালাকে অপমান করেছে, আমাকে বলেছে জানোয়ার। ও আরে খান সাহেব, তাহলে তোমাকে তো ভালোই বলেছে। এই দুদিন পরে হয়তো দেখবেন না ওই সব চাষাগুলোই আপনার টুটি ধরে এই ইন্দ্রপুরের মাটিতে পিষিয়ে ফেলবে। কি বলছেন মহারাজ? শোনো খান সাহেব, শোনন খান সাহেব, রাজকর নিতে এসেছেন, ভদ্রভাবে আমার এই নিরহ প্রজাদের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে আপনাকেই আমার এই নিরহ প্রজাগণ আপনাকে আদর যত্ন করে বিদায় করে দেব। মহারাজ, হ্যাঁ, ওই রাজ্যের বেদব চাষাগুলোকে আপনাকে এই ইন্দ্রপুরের মাটির সাথে পিষিয়ে ফেলবে। পারবে না মহারাজ, পারবে না। ওই বেদব চাষাগুলোকে এই পাইজার মেরে আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। পারবেন না খান সাহেব, আপনি পারবেন না, কারণ তাদের মুখ অতি বড়, অতি শক্ত। তাদের মুখ অতি শক্ত, কিছুতেই তাদের মুখ ভাঙবে না। তাই যদি নিজের জীবন নিয়ে বেঁচে থাকতে চান না, তাহলেই শীঘ্রই আপনি ওই রাজধানীতে চলে যান, নইলেই ওই প্রজারা আপনাকে গলা টিপে ধরবে। না, ওই বেদব ইন্দুপুরের চাষাদেরকে আমি আচ্ছা মতো শাস্তি দেব, তারপর তাদেরকে একটি একটি করে ধরে আমি এই ইন্দুপুরের মাটিতে জীবন্ত কবর দেব। বেদব বলেই তো আপনাকে এখনো এখানে বেঁচে রেখেছি, নইলে ওই দুদিন পূর্বেই এই যুদ্ধ মেরে এই দেশ থেকে আপনাকে বিতাড়িত করে দিতাম। বিচার করুন রাজা সাহেব, বিচার করুন, এই বেদব কর্মচারীর বিচার করুন। খান সাহেব, এখনো বলছি, ভালো দেশে ফিরে যান না। দেশে ফিরে যাব, হ্যাঁ, দেশে ফিরে যান। কিন্তু আমাদের কর কে দেবে? কর তুমি পাবে না খান সাহেব, কর তুমি পাবে কারণ না। কারণ 20 বছর পূর্বেই ওই নবাব আদিল শাহ আমাদের এই রাজকর মওকুফ করে দিয়েছেন। সেই রাজকর আমরা আর কিছুতেই দেব না। তাহলে তামাম এই ইন্দুপুরটাকে আমি একেবারে কবরস্থানায় পরিণত করে দেব। তার পূর্বে এই তোমার ওই রাজ কর্মচারী গুলোকে এই দেশ থেকে বিতাড়িত করে দেব। খামোশ বেয়াদব। আমি জানতে চাই তুমি ভদ্রভাবে এদের ছেড়ে যাবে কি না? যাব মহারাজ, আমি অবশ্যই যাব, তবে রাজকর নিয়েই আমি যাব। আহ
আমি বললাম তো রাজকর আমরা দেব না। দেবে না? না, তাহলে তোমাদের সমস্ত বেদবগুলোকে আমি এই ইন্দ্রপুরের জাহান্নামে পাঠিয়ে দেব। তার পূর্বে তোমার ওই মাথা মুড়ে ওই গাধার পৃষ্ঠে চড়িয়ে দেব। রাজা সাহেব, তাহলে আপনি কি আমাকে বেজ্জতি করছেন? ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমিও জালিম খা। দুদিন পরেই বুঝতে পারবেন এর পরিণাম কত ভয়ঙ্কর। যান খান সাহেব যান, এই আপনার নবাবকে বলবেন এই খাজনা দাদা দেওয়ার অপরাধে এই ইন্দ্রপুর যদি আক্রমণ করতে আসে, আমরাও সেই অপেক্ষায় রইলাম। তারপর ওই নবাব ফৌজদারকে এই ইন্দ্রপুরের মাটিতে আমরা এই দেশের জন্য জীবন দেব, এটাই আমি বলে রাখলাম। ওই রাজা সাহেবের কি একই কথা? হ্যাঁ খান সাহেব, আমারও একই কথা, যে 20 বৎসর ধরেই আমার প্রজারা তাদের স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে বাস করছে, আর আমি ওই নবাবকে সুখী করতেই তাদের মুখের গ্রাস কেড়ে নিতে পারবো না, কেড়ে নিতে পারবো না। অপমান, অপমান আর অপমান। ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমি রাজধানীতে ফিরে গিয়ে যদি এই শয়তানগুলোর জবাব দিতে না পারি, বেতাই আমার নাম জালিম খা।